সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো, এখানে প্রথমে আমরা যে ব্যাপারটা লক্ষ্য করতে পারছি যে এখানে উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের তোমার দুইটা অংশ আছে। ওকে, উদ্দীপকের দুইটা অংশ। এক নম্বর অংশটা হচ্ছে পি কিউ আর, তিনটা বিন্দু দেওয়া আছে, আর তিনটা ভিন্ন বিন্দু, কোনো একই বিন্দু না কিন্তু ভিন্ন বিন্দু। আর দুই নম্বরে হচ্ছে বলা আছে যে এ বি সি ডি, তার মানে চারটা তোমার হচ্ছে এখানে বিন্দু বলে দিছে, আর বলছে এই চারটা বিন্দু চতুর্ভুজের শীর্ষবিন্দু নির্দেশ করে। খুবই ভালো কথা। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ক নাম্বার কোশ্চেনটাতে। ক নাম্বার বলছে 2 নং হতে, এই যে 2 নং হতে, দুইয়ে কি বলছে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এ আর বি এর দৈর্ঘ্যটা তোমাকে নির্ণয় করতে হবে। তো দুইটা বিন্দু জানা থাকলে আমরা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কিন্তু খুব সবাই জানি খুব সুন্দরভাবে। সেটা হচ্ছে কি বলতো, এই যে দেখো এখানে x1 minus x2 whole square y1 plus y2 whole square, y1 minus y2 whole square, সরি এখানে একটু আরেকবার একটু লিখে দিচ্ছি, x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। দেখো, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু পেয়ে যাব, মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। ওকে, আচ্ছা। তো দেখো এখানে হচ্ছে একটু ফ্রেম থেকে একটু বাইরে চলে গেছে। আচ্ছা, সেটার জন্য একটু আরেকবার লেখা লাগবে গেছে। আচ্ছা, আরেকবারও লিখে দিব, আরেকবারও যত খুশি, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। ওকে, এখানে x1 আর হচ্ছে x2 কি, ওই যে দুইটা ভুজ, যে মানে প্রথমে যে দেখো এই যে এখানে 5 আর হচ্ছে b এ 3, তাহলে কি 5 মাইনাস 3, তাই তো? মানে তোমার হচ্ছে প্রথম যে x এর পার্থক্য তারপরে বর্গ করব প্লাস y এর পার্থক্যটা, y কি হবে 10 মাইনাস মাইনাস 4। তো 10 মাইনাস মাইনাস 4 যদি তুমি দাও, 10 মাইনাস মাইনাস 4 যদি তুমি যদি দাও, মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো সরাসরি +4 আসছে। এখন এই সুন্দর মতন তোমার যে ক্যালকুলেশনটা আছে, এটা যদি একবারে ক্যালকুলেটরে তোমরা করে ফেলতে পারো তাহলেও তুমি করতে পারবে। আবার যদি মনে করো যে না, এখানে যেভাবে ভেঙে ভেঙে করা আছে সেভাবে করতে চাচ্ছ, তাহলেও কিন্তু করতে পারবে। আশা করি এই এতটুকু ক্যালকুলেশন এখন আমরা পারি, এগুলো আমরা করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা সরাসরি চলে যাবো আমাদের খ নাম্বার কোশ্চেনটাতে। খ নাম্বারে কি বলা হয়েছে, এখান থেকে হচ্ছে আমাদের মেন অঙ্কে আমরা চলে যাচ্ছি। যে 1 নং হতে, এই যে 1 নং যেটা দেওয়া আছে, 1 নং হতে পি কিউ আর বিন্দুত্রয় সমরেখ হলে, সমরেখ বুঝছিলাম না যে 4টা ওয়ার্ড, কোণ, সমরেখ, সমান্তরাল, লম্ব, এই 4টা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড যদি আমার কানে আসছে বা যদি আমার চোখের সামনে আসছে, তাহলে আমি ভেবেই নিব যে এখানে আমার অবশ্যই ঢাল দিয়েই কিছু না কিছু করা লাগবে, ঢাল নিয়েই। তাহলে সেই ক্ষেত্রে আমাকে আগে কি পি কিউ আর কিউ আর ধরো ঢাল বের করতে হবে। ওকে, তাহলে পি বিন্দু কিউ বিন্দু আগে লিখে ফেলবো, তারপরে খ নাম্বারে দেখো তোমার হচ্ছে পি কিউ, তাই তো? তাহলে পি বিন্দু আছে আর হচ্ছে তোমার কিউ বিন্দু আছে, তাই তো? তো পি বিন্দু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বলতো, এম স্কোয়ার প্লাস 2 কমা এম। ওকে, একটু ভিন্ন ধরনের, এম স্কোয়ার প্লাস 2 কমা এম। আর হচ্ছে কিউ বিন্দু দেওয়া আছে, এম না সরি 3m দেওয়া আছে, 3m, হ্যাঁ 3m। আর এর পরবর্তী বিন্দুটা দেওয়া আছে হচ্ছে কি বলতো, তোমার কিউ হচ্ছে কি 4,8, কিউ হচ্ছে 4,8, 4,8। আর আর হচ্ছে কি বিন্দু বলতো, আর হচ্ছে বলছে 7,5। খুব ভালো কথা, 7,5। এই যে দেখো বন্ধুরা, আমার হচ্ছে 3টা বিন্দু লেখা শেষ। এই যে দেখো 3টা বিন্দু, যে 4,8 দিয়ে আমরা হচ্ছে 3টা বিন্দু কিন্তু লিখে ফেলছি। ওকে, আচ্ছা, এখন যে কাজটা হবে ভাইয়া, সমরেখ। সমরেখ মানে কি বলতো, সমরেখ মানে হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। ওকে, একই সরলরেখায় অবস্থিত। এই দেখো একই সরলরেখার উপরে, সরলরেখা হইল না, এই ধরো এই সরলরেখাটাই অবস্থিত। ওকে, একই সরলরেখায় অবস্থিত যদি আমি দুইটার অধিক যদি বিন্দু পাই, তাহলে এরা হচ্ছে কি পরস্পর সমরেখ, একই সরলরেখার উপরে। ঠিক আছে, 2-এর অধিক, 2 বা ততোধিক বিন্দুগুলা একে অপরের কি হয় বলতো, সমরেখ, মানে রেখাটা সমান হবে। আর সমরেখ হলে এদের ঢাল কি হয়, সমান হয়। 3টা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এদের ঢাল কি হবে, সমান হবে। ওকে, তাহলে ঢাল সমান হলে আগে ঢাল বের করতে হবে, তাই তো? তো
তাহলে এখান থেকে আমি যদি বলি পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু, তাহলে এখানে হবে এম পি কিউ। এম মানে যে ঢালকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করে, আর হচ্ছে এম কিউ আর। ওকে, তাহলে সেক্ষেত্রে আগে হচ্ছে এম পি কিউটা বের করতে হবে, মানে পি কিউ এর ঢাল। এখানে হচ্ছে কি ঢালটা বের করতেছি, তো ঢাল বের করার সূত্র আমরা জানি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে y2 আমরা হচ্ছে একটু লিখে নেই, দরকার হয়। এটা আমি ধরে নিলাম আমার x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে সেক্ষেত্রে আমি যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে, y2 মানে হচ্ছে কত 8, y1 মানে হচ্ছে কত বলো তো, এই যে m স্কোয়ার, সরি m স্কোয়ার না, যে 3m। এরপরে x2 হচ্ছে তোমার ধরো 4, আর 4 মাইনাস কি হবে বলো তো, এই যে m স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে এটাকে লেখা যাবে কি 8 মাইনাস 3m লেখা যাবে। আর এখানে দেখো তো তোমার হচ্ছে মাইনাসের জন্য কি হয়ে যাবে বলো তো, এই ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। ওকে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে পরিবর্তন হলে কি হচ্ছে 4 মাইনাস এম স্কোয়ার মাইনাস 2। ওকে, 4 মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ছিল, মাইনাস হয়ে গেছে, প্লাস 2 মাইনাস 2 হয়ে গেছে। ওকে, এরপরে কি বলতো 8 মাইনাস 3m, আর হচ্ছে এখান থেকে 4 থেকে 2 গেলে থাকবে কি বলতো 2, মানে যে 4 আর মাইনাস 2, আর এখানে কি মাইনাস এম স্কোয়ার। এটা এই পর্যন্তই থাকলো। ওকে, এই যে দেখো ব্যাপারটা যে এখানে আসছে। ঠিক আছে, এটা এই পর্যন্তই। ওকে, এরপরে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ওই যে এম কিউআর, আবার কি y2 মাইনাস y1। এই সূত্রটা আসলে এইখানে লিখতেছি আমি শুধুমাত্র তোমাদের বোঝার স্বার্থে। ওকে, আর এরপরে আমরা তো জাস্ট y2 মাইনাস y1 সূত্র ডিরেক্ট অ্যাপ্লাই করে দিব। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি কিন্তু কিউআর নিয়ে কাজ করতেছি, তো পি কিন্তু বাদ যাবে। তাহলে আমার নতুন করে x1, দেখো এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা কিন্তু নতুন করে আবার আসছে। তাহলে y2 মাইনাস y1 যদি আমরা করি তাহলে কত হবে 5 মাইনাস 8, আবার হচ্ছে এটা কত হবে বলো তো x2 মাইনাস x1 যদি করি তাহলে 7 মাইনাস 4। ওকে, 7 মাইনাস 4। সূত্রগুলো মুছে দিলাম, ধরো এখানে ধরো ইজ ইকুয়ালস টু এটা চলে আসলো, মিলাই দিলাম। ঠিক আছে, এবার কথা হবে বলো তো, এটা 5 থেকে মাইনাস 8 চলে গেলে এখানে থাকবে কি মাইনাস 3, আর এখান থেকে 7 থেকে 4 গেলে কত বলো তো 3। তাহলে 3 কাটা, তাহলে এখানে হবে কি মাইনাস 1, এখানে হবে মাইনাস 1। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন যদি সমরেখ বলছে তাহলে সমরেখ হলে কি হয়, ঢাল সমান হয়। ঢাল কি হয়, সমান হয়। তার মানে প্রশ্নমতে কি লেখা যাবে, প্রশ্নমতে দিয়ে আমরা কি লিখতে পারি বলতো 8 মাইনাস 3m 2 মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস টু কত বলতো মাইনাস 1, এটা লেখা যাবে। এখন শুধু জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা হচ্ছে কি, দেখো এটাকে আড়াআড়ি গুণ করলে, আড়াআড়ি গুণ না, এখানে তোমার ধরো ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে গুণ 8 মাইনাস 3m মাইনাস 2 প্লাস এম স্কোয়ার হবে। যে দেখো তোমার হচ্ছে 2 ওকে 2, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার ওকে এম স্কোয়ার। ওকে, এরপরে দেখো এটা হবে 0, এখানে হবে কি মাইনাস 2 প্লাস এম স্কোয়ার প্লাস 3m মাইনাস 8। অতএব না, এখনও এম এর ভ্যালুটা বের করতে হবে। আমাকে ওখানে বলেই দিছে যে এম এর ভ্যালুটা বের করতে। তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে তোমার এম স্কোয়ার মাইনাস 8 আর মাইনাস 2 মিলে মাইনাস 10। আচ্ছা, তোমার হচ্ছে এখানে এটা মাইনাস 3m ছিল, প্লাস 3m হবে এখানে, সরি একটু মিস্টেক, 3m। ওকে, মাইনাস 3m বেশি আসলে প্লাস 3m, তাহলে প্লাস 3m, আর হচ্ছে 8টা পাশে গেলে মাইনাস 8। ওকে, মাইনাস 8। তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে বলতো, এই যে এমটা একটু আগে দিতে হবে। পাওয়ারওয়ালা ব্যক্তিগুলো একটু আগে যাবে, যাদের পাওয়ার বেশি, যাদের একটু কম পাওয়ার আছে সেইখানে, আর যাদের পাওয়ারই নাই তারা হচ্ছে এই যে এই পাশে। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে আমরা ক্লিয়ার। এখন আমাদের যে কাজটা করতে হবে যে ভাই ছোট্ট করে এটাকে একটু কষ্ট করে মিডল টার্ম করতে হবে। ওকে, এই ধরনের অঙ্কগুলো আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে বলতো, মিডল টার্ম করতে হবে। এখন মিডল টার্ম করার মেইন যেই আমরা হচ্ছে ব্যাপারটা একটু দেখি, মিডল টার্ম। ঠিক আছে, তার মানে এই মাঝখানেরটাকে এমনভাবে ভাঙতে হবে যেন আমরা এই যে দেখো যোগ বিয়োগ করে মাঝখানেরটাই পাই, কিন্তু ওদের সংখ্যাগুলোকে গুণ করে আমরা যেন এই ধ্রুবক পদটা পাই। বুঝি নেই,
ব্যাপারটা হচ্ছে ধরো এখানে আছে 10, ওকে, তাহলে 10কে আগে ভেঙে দেখি, তো দেখি কত আসে, কি কি পাওয়া যায় আগে দেখি। 10 একটু ভাঙলে কি পাওয়া যায়, 2 দিয়ে ভাঙলে 5, তাই তো? তাহলে 5 আর 2, দেখো ভাই 5 আর 2 এর গুণফল কত, 10 না? 10 তো। আবার দেখো 5 থেকে 2 বিয়োগ করলে দেখো 3ও হয়, 5 থেকে 2 বিয়োগ করলে 3ও হয়। তাহলে সেক্ষেত্রে দেখো এটাকে ভাঙা যায় কিভাবে, এম স্কোয়ার, দেখো 5m, বড়টা সবসময় আগে দিব, -2m, এই যে দেখো 5 আর 2, দেখো এটাকে ভাঙছি, দেখো 3mটাকে ভাঙছি, দেখো 5 - 2 লিখছি, তো 5 - 2 মানে কি 3। আবার এই দুইটার গুণফল দেখো, এই যে সংখ্যার দুইটা গুণফল -10, তার মানে মাঝখানেটাকে এমনভাবে ভাঙতে হবে যেটাকে গুণ করলে আমি ধ্রুবক পদটা পাই। এটা যদি করতে পারি তাহলে আমরা কিন্তু মিডিল টার্ম, এই যে দেখো মিডিল টার্ম করলে কি হয় বলো তো ভাইয়া, খুব সুন্দরভাবে কমন নেওয়া যায়, কমন নেওয়ার একটা বিষয় চলে আসে। দেখো এই যে প্রথম দুইটা থেকে কমন যায় শুধুমাত্র m, তাহলে কি m প্লাস এখানে পড়ে থাকবে কি বলো তো, এই যে দুইটা m ছিল, একটা m সামনে, তাহলে আরেকটা m পড়ে থাকলো, আবার এখান থেকে এই mটার সামনে তাহলে থাকবে কি শুধু 5। ঠিক একই রকম এখানে -2, এখানে হচ্ছে m, মাইনাসে মাইনাসে প্লাস কত বলো তো 5, এই যে দেখছো, দেখো -2 কমন গেল, কারণ কি 10-এর মধ্যে 10 মানে কি 5 × 2 না, তাহলে -2 কমন নিলাম, এখানে থাকলো শুধুমাত্র m, আর এখানে মাইনাসে মাইনাসে +5। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। এরপরে দেখো এখানে আবার আরও দুইটা পদ পাওয়া গেছে, এই দুইটা পদ যদি আমি এখন কমন নেই, তোমার হচ্ছে m + 5, দেখো m + 5 আর m + 5 কমন না এখানে, তাহলে এখানে m + 5 নিলে এখানে পড়ে থাকবে m, আর এখানে পড়ে থাকবে -2 = 0। ওকে, তাহলে অঙ্কের এই পর্যায়ে এসে কিন্তু দুইটা কাজ করা যায়। দুইটা কাজ কি কি, একটা হচ্ছে যাদের যাদের এখানে m + 5 পছন্দ হবে, যে হয় বলো তো m + 5 যাদের পছন্দ হবে, তারা m + 5কে রাখবে, m - 2 এখানে গুণ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ, তো 0-এর সাথে যেই সংখ্যায় তুমি ভাগ করো না কেন অ্যান্সার 0ই হয়, তাহলে এই পাশে কি হবে 0, m = -5। শুধুমাত্র কি m + 5 এর ভক্ত এখানে আছে, m - 2 এর ভক্তও কিন্তু আছে, তো তারা কি বলবে যে ভাই m + 2 কে রাখেন, তো তাদেরটাও শুনতে হবে m - 2 কে রাখেন, m + 5 কে পাশে পাঠিয়ে দেন, তাহলে কি হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে অতএব m = কত 2। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের m এর যে তোমার সম্ভাব্য যে মানগুলো হয় সেই মানগুলো কিন্তু পেয়ে গেছি, তাহলে m = কি বলো তো 2 অথবা -5, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছি। এখন চলে যাব আমরা সরাসরি গ নম্বর কোশ্চেনটাতে। গ নম্বর কোশ্চেনটাতে আমাদের যেটা বলছে যে 2 নং হতে ABCD চতুর্ভুজের যে অংশ, এই যে 2 নংয়ের কথা বলছে কিন্তু, ABCD এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের যে অংশটুকু প্রথম চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম চতুর্ভাগে যে অংশটুকু পড়ে তার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আগে আমাদের হচ্ছে বিন্দুগুলো, আমি বলছি যে ভাইয়া চতুর্ভুজের কথা বললেই একটু কষ্ট করে হলেও আমি বিন্দুগুলা বসাই নিব কিন্তু, হ্যাঁ কোনটা কোন চতুর্ভাগে আছে আগে দেখতে হবে তো। ওকে, তাহলে আগে হচ্ছে তোমার বিন্দুগুলো লিখে ফেলি। বিন্দুগুলো কি কি আছে, পি বিন্দু, সরি পি না, ABC ছিল, এই বিন্দু ছিল, এই বিন্দু হচ্ছে তোমার 5, 10, তাই তো। বি বিন্দু হচ্ছে তোমার, বি বিন্দু 3, -4, সি বিন্দু তোমার হচ্ছে 7, ওকে 7, -4, আর ডি হচ্ছে 11, 12, ডি বিন্দু হচ্ছে 11, 12। আশা করি বিন্দুগুলো আমরা বুঝতে পেরেছি যে কি কি দেওয়া আছে। এখন সেই এই বিন্দুগুলো কি করতে হবে, বসাইতে হবে। ঠিক আছে, বিন্দুগুলো কি করতে হবে, বসাইতে হবে আমাদের একটা চতুর্ভাগে কে। তো চতুর্ভাগে অবশ্যই কি থাকবে বলো তো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে লিখে ফেলি, ধরো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। ভালো কথা, তাহলে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। ঠিক আছে, তাহলে এখন বলছে 5, 10 এই বিন্দুটা তাহলে কোথায় হবে বলতো, এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, তাহলে এখানে ধরলাম 5, এখানে ধরলাম 10। ওকে, তাহলে এ 5, 10 এখানে। ঠিক আছে, তারপরে হচ্ছে বি 3, -4, তাহলে 3, 4, তাহলে 3 হচ্ছে ধরলাম এখানে, আর -4 তাহলে ওয়াই এর মানটা নিচে, কারণ কি ওয়াই এর যে ঋণাত্মক মানগুলো সেগুলো নিচে পাওয়া যায়, তাই তো, এই যে নিচের দিকে। ওকে, পজিটিভ মানগুলো উপরের দিকে। আচ্ছা, তাহলে এটা কি হবে বলতো 3, -4। এরপরে যে সি বিন্দুটা আছে, সেই সি বিন্দুটা হচ্ছে কি হতে পারে, সি বিন্দুটা কই গেল, হ্যাঁ সি 7, -4,
তাহলে হচ্ছে দেখো এদিকে 7 আর হচ্ছে -4, তার মানে একটু এদিকে দেখো 7, -4। হ্যাঁ, এই বিন্দুটার নাম হচ্ছে কি বলতো, সি বিন্দু। ওকে, সি বিন্দু। বিন্দুটা ধরলাম এখানে, এটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, এরপরে যেটা বলছে কি বলছে বলতো, 11,12। আচ্ছা, 11 মানে আরও যেতে বলছে, আবার 12। এই যে এইখানে আমি ধরে নিলাম যে ডি হচ্ছে কি 11,12। আচ্ছা, আমরা আমাদের মতো এঁকে ফেলছি। এখন কাজগুলো হচ্ছে কি বলতো, এই যে বিন্দুগুলো দেখি, যোগ করে দেখি। এটা আঁকার কাজ এঁকে ফেলছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি বলতো, তাহলে এখন যে কাজটা করতে হবে বলছে আমাদের প্রথম চতুর্ভাগে, তাই তো? প্রথম চতুর্ভাগে যে অংশটুকু পড়ে, আমরা বই দেখলেই দেখতে পাবো যে আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি প্রথম চতুর্ভাগে। হ্যাঁ, চতুর্ভাগ কোনটা জানি, এই যে একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, তাই তো? তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের তৃতীয়, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, তাহলে দেখো দ্বিতীয় চতুর্ভাগে যে অংশটুকু পড়ছে তার ক্ষেত্রফল। তো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে আগে জানতে হবে, দেখো এই যে দেখছো, এই দেখো এই পোর্শনটুকু তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, এই যে এই পোর্শনটুকু তোমার কাছে জানতে চাইছে যে এতটুকুর ক্ষেত্রফল আসলে কত। তাহলে দেখো মেনলি ক্ষেত্রফল বের করতে হলে তোমাকে বিন্দুগুলা জানা লাগবে না, শীর্ষবিন্দুগুলা। তো তুমি দেখো এখানে কিন্তু শীর্ষবিন্দুগুলা দুইটা বিন্দু তুমি জানো, এই বিন্দু জানো, ডি বিন্দু জানো, দেখতেছো? এই বিন্দু আর ডি বিন্দু তুমি জানো, কিন্তু তুমি এই যে এইখানকার নতুন যে বিন্দুগুলো পাওয়া যাচ্ছে সেই বিন্দুগুলো কিন্তু তুমি জানো না। এই বিন্দুগুলোই কিন্তু তোমার বের করার হচ্ছে কাজ। তোমাকে কষ্ট করে হলো এই যে এই দুইটা বিন্দু কিন্তু বের করে নিতে হবে। আচ্ছা, এখন এই দুইটা বিন্দু কিভাবে পাবো? মেন কথা যে এই দুইটা বিন্দু কিন্তু এক্স অক্ষের উপর আছে। যতক্ষণ পর্যন্ত কোনো বিন্দু এক্স অক্ষের উপর আছে ওর স্থানাঙ্কে ওয়াই মান কত হয়? 0। এক্স অক্ষে তোমার হচ্ছে ওয়াই এর মানটা কত হয়? 0। ঠিক একই রকম ও এক্স অক্ষে আমি গেলে ওয়াই বলো যে আচ্ছা ঠিক আছে 0, তাহলে ওয়াই অক্ষে আইসো, তাহলে এক্স অক্ষকেও কী করে দেবে? 0 করে দেবে। হ্যাঁ, যে এক্স অক্ষে ওয়াইয়ের মানটা হয় 0 আর ওয়াই অক্ষে কী হয় বলো তো? এক্স এর মান 0। ঠিক আছে, সত্যতামি আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে ভাই আমরা জাস্ট কী করবো বলো তো, এ বি আগে সরলরেখার সমীকরণটা বের করে নিই। সমীকরণ বের করলে কী লাভ হবে বলো তো? ওই যে এক্স অক্ষকে ছেদ করলে ওয়াইয়ের মান 0 বসাই দিব, তাহলে এক্স এর মানটা পেয়ে যাব। ওকে, তাহলে সেক্ষেত্রে মনে করি এ বি সরলরেখা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে। ওকে, এ না, এ তো দেওয়াই আছে, তাহলে নতুন করে দেই হচ্ছে তোমার হচ্ছে ই দেওয়া যায়। হ্যাঁ, ই বিন্দুতে ছেদ করে এবং ছেদবিন্দুতে কি হয় বলো তো ভাইয়া? এই দেখো এক্স অক্ষকে ছেদ করতেছে, আর এই জানি যে যখন তোমার এক্স অক্ষকে ছেদ করে তখন ওই ছেদ বিন্দুতে ওয়াইয়ের মান কত হয়? 0 হয়। ওয়াই ইকুয়ালস টু কত হয়? 0 হয়। ওকে, আচ্ছা আগে কিন্তু এবি সমীকরণটাই বের করতে হবে। এই যে এবি সমীকরণটা, এই কথাটা তো পরে আসবে। এবি সমীকরণটাকে বের করে নিতে হবে ভাইয়া। আচ্ছা, এটা লেখা আছে তো লেখা থাক, আমরা হচ্ছে এবি সমীকরণটা এই পাশে বের করে ফেলি। যে ভাই সমীকরণই তো জানি না, তুমি ওয়াইয়ের মান বসাবেন কোথায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এবি সমীকরণটা বের করে ফেলি আগে। তাহলে সমীকরণ বের করার ফর্মুলা জানি কি, দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সূত্র হবে কি বলতো, x1 না, হ্যাঁ সমীকরণ কি হবে? y মাইনাস y1 মাইনাস y2 x মাইনাস x1 মাইনাস x2। ওকে, এটাই না আমাদের দুইটা বিন্দু জানা থাকলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র। ওকে, তাহলে এখন শুধু জাস্ট কি করবো বলতো, যে ধরো আমি এখানে একটু ছোট্ট করে লিখে দিই। ধরো এখানে আমার বোঝার সুবিধার্থে তোমরাও চাইলে ছোট্ট করে একটু এই যে x1 y1 লিখে দাও। কারণ হচ্ছে দেখো যে এটা কিন্তু হচ্ছে ই বিন্দু, আগে এটা বুঝে নিও, কিন্তু এটা হলো ই বিন্দু আর এটা হচ্ছে তোমার ধরো এফ বিন্দু। এই দেখো এ বি এর ছেদবিন্দু। ঠিক আছে, তাহলে এ বি সমীকরণটা তাহলে কি হচ্ছে, এটা x1 y1 আর এখানে কি হবে x2, এটা হচ্ছে কি বলতো y2। ঠিক আছে, এখন যদি আমি মানটা বসাই দিই তাহলে সেটা ক্ষেত্রে কি পাওয়া যাবে বলতো, y মাইনাস y1 কত? 10, y মাইনাস 10, y1 মাইনাস y2, তার মানে কি 10 মাইনাস মাইনাস 4 ইজ ইকুয়ালস টু x মাইনাস x1 হচ্ছে কত বলতো 5।
এরপরে x1 মাইনাস x2, তার মানে কি 5 মাইনাস x2 কত বলো তো? এই যে 3। এই যে আমরা কিন্তু আমাদের মানটা বসায় ফেলছি, এখন শুধু একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে, শেষ। এটা y মাইনাস 10, 10 প্লাস 4, ওই যে মাইনাস মাইনাসে প্লাস 4 হয়ে গেল, 5 থেকে 3 গেলে 2 হয়ে গেল, আর হচ্ছে x মাইনাস 5। আচ্ছা, এটা কি একটু 10 প্লাস 4 14 লিখে দিই, হ্যাঁ, একটু বোর্ডের একটু লিবার্টি নেই, 10 প্লাস 4 14 লিখে দিই। তোমরা কিন্তু আবার আরেকটা লাইন এক্সট্রাই করতে হবে তোমাদের কষ্ট করে। আচ্ছা, তাহলে ভাই 2 দিয়ে যদি তুমি দুই পাশে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করতেছো কিন্তু, তাহলে দেখো মানে 2 দিয়ে ব্যাপারটা গুণ কি, যে এইভাবে গুণ ধরো, গুণ করলে তাহলে এটা এটা কাটাকাটি, এটা এটা কাটাকাটি। কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি, এগুলো আর আমরা এখন আর করি না, আমরা একবারে বুঝে যাই যে ভাইয়া এটা কাজ করেন, 2 দিয়ে গুণ করে দেন, তাহলে এটা হয়ে যায় 7, এটা হয়ে যায় 1 প্লাস 10, আর এইখানে x মাইনাস 5, নিচে কি থাকে 1। তো আমরা এটাও জানি যে ভাইয়া 1 কিন্তু নিচে যদি থাকে তাহলে কিন্তু দেওয়া লাগে না, লাগে না। তাহলে সেক্ষেত্রে এখন কি হবে বলো তো, জাস্ট আড়াআড়ি গুণ করে দিব, আড়াআড়ি গুণ, তাহলে y মাইনাস 10, এটা কত হবে 7x মাইনাস 35, 7x মাইনাস 35। এরপরে কি হচ্ছে, তাহলে সবগুলাকে একটু ওই যে তোমার এক্সগুলাকে, এক্সটাকে পজিটিভ রাখবো সবসময়, চেষ্টা করবো এক্সগুলাকে যেন পজিটিভ থাকে। তাহলে এই পাশে 0 থাক, এই পাশে থাক 7x মাইনাস y প্লাস 10 মাইনাস 35, তাহলে কত হয় মাইনাস 25, তাই তো, মাইনাস 25। অতএব লেখা যাবে 7x মাইনাস y মাইনাস 25 ইকুয়ালস টু 0। দেখে নাও সবাই, একটু দেখে নাও, দেখো তুমি কি বুঝতে পারছো? দেখো 7x মাইনাস ওয়াই মাইনাস 25, তাহলে কিন্তু আমরা এবি সমীকরণটা পেয়ে গেলাম, ঠিক আছে, এবি সমীকরণ। এখন আমাদের যে কাজটা করা লাগবে, যে ভাইয়া এবি সমীকরণ যখন এই যে এইখানে চলে আসবে, সমীকরণটা মনে রেখো তো, সমীকরণটাকে নিয়ে আসি, একটা কাজ করি, চলে আসো তো বাবা, চলে আসো, এই যে চলে আসো আমাদের সাথে, তোমাকে লাগবে এই যে এখানে লাগবে, ঠিক আছে, এখানে লাগবে, এই যে দেখো, তাহলে এবি সরলরেখায় এক্স অক্ষকে ই বিন্দুতে ছেদ করে এবং ছেদবিন্দুতে ওয়াইয়ের মান কত হয় বলো তো? 0 হয়। তাহলে ছেদবিন্দুতে ওয়াইয়ের মান 0 হয়, ঠিক আছে। তাহলে ওয়াই অক্ষকে এক্স অক্ষকে ছেদ করলে, y ইকুয়ালস টু 0, তাই তো, ছেদ করলে ওই ছেদবিন্দুতে ওয়াইয়ের মান কত হয় বলো তো? 0 হবে, ওকে, ছেদ করলে y ইকুয়ালস টু 0। আচ্ছা, খুবই ভালো কথা, y ইকুয়ালস টু 0, তাহলে মানে ওই ছেদবিন্দুতে y এর মান 0, তাহলে সেই ক্ষেত্রে এখানে যে জাস্ট বসাই দিব 7x মাইনাস 0 মাইনাস 25 ইকুয়ালস টু 0। অতএব x ইকুয়ালস টু কত হবে? দেখো এই পাশে আসবে 25, এই যে দেখো x এর সাথে 7টা গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু এই যে ই বিন্দুটা পাইলাম 25/7, ওই যে দেখো ই বিন্দুটা, হ্যাঁ, ই বিন্দুটা কত পাইলাম? 25/7, 0। তাহলে ই বিন্দু কত হচ্ছে? 25/7, 0। এটা পাইলাম। এরপরে যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে, এখন ওই যে আরেকটা বিন্দু এফ বিন্দু জানা লাগবে। তো এফ বিন্দুর জন্য তোমার কি সিডি সমীকরণটা জানতে হবে, সিডি সমীকরণ। তাহলে কষ্ট করে আবার কি এই পুরো ব্যাপারটা আবার করতে হবে সিডি এর জন্য, সেম ওয়েতে সিডি এর জন্য, সিডি, ওকে। তাহলে নতুন করে আবার সিডি, ওইটা একটু মনে রাখো, হ্যাঁ, খাতায় তুলে রাখছো আশা করি। আর হচ্ছে সিডি সমীকরণ, ঠিক আছে। তাহলে এটাও হচ্ছে তোমার ধরো y মাইনাস y1 মাইনাস y2 ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস x1 মাইনাস x2, ঠিক আছে। আর সি বিন্দুটা হচ্ছে কি বলতো? সি বিন্দুটা দেওয়া আছে তোমার 7, আর ডি বিন্দুটা দেওয়া আছে 11, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটাই যদি তুমি এখানে যদি উপরে দিয়ে দাও x1 y1, এটা যদি দিয়ে দাও x2 y2, এই ছোট্ট করে, ঠিক আছে, এভাবে যদি দিয়ে নিতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার জন্য সুবিধা।
দেখি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত -4, আর হচ্ছে -4 হবে এখানে, y2 হবে হচ্ছে 12, x মাইনাস x1, তার মানে x মাইনাস x1 কত, তাহলে 7, আর হচ্ছে x1 মাইনাস, তাহলে 7 মাইনাস 11, ঠিক আছে? এতটুকু শেষ। এটা আমার আর দরকার নাই, এটারও এখন আর দরকার নাই। সূত্র বসায় ফেলছি। তাহলে আমার সিডি সমীকরণ ইকুয়ালস টু এটা। এখান থেকে কি আসবে আমরা এটা দেখি। কি আসবে এটা দেখি। y প্লাস 4, এখানে হবে হচ্ছে -16, এখানে হবে কি বলতো x মাইনাস 7 মাইনাস 11, তাহলে এখানে থাকবে হচ্ছে -4। দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ, আর -4 দিয়ে যদি গুণ করে দিই, ওকে, বা +4 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে কি থাকবে বলতো y প্লাস 4, দুই পাশ থেকে মাইনাস মাইনাসও বাদ দিয়ে দিছি, তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে কি 4, আর এখানে থাকবে শুধু 1। দেখো তুমি যদি -4 দিয়ে যদি গুণ করো, ঠিক আছে, তাহলে দেখো ব্যাপারটা কিন্তু এমনই হবে, নিচে 1, নিচে 1টা তো লেখা লাগে না। ওকে, এখন যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে যে দেখো এখানে 4টা ভাগ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে y প্লাস 4 এখানে থাকবে, এটা কি হয়ে যাবে 4x মাইনাস 28। ওকে, এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে 0 সবগুলো যদি এক পাশে চলে আসে, তাহলে 4x মাইনাস y, সরি তোমার হচ্ছে এটা -28 আর হচ্ছে -4, তাহলে এটা কত হবে বলো তো, যদি একটু সাজায় লিখি, তাহলে 4x মাইনাস y মাইনাস 32 ইকুয়ালস টু 0। এই যে দেখো আমরা কিন্তু আমাদের সিডি সমীকরণটা পেয়ে গেছি। এখন সিডি সমীকরণও কিন্তু এক্স অক্ষকেই ছেদ করে ওই এফ বিন্দুটা পাইছে, এফ বিন্দুটা, ঠিক আছে? তাহলে মনে করি তোমার হচ্ছে কি বলতো, যে সিডি সরলরেখা এক্স অক্ষকে এফ বিন্দুতে ছেদ করে। ওকে, এফ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, এফ বিন্দুতে ছেদ করে, এবং তোমার হচ্ছে 4x মাইনাস ওয়াই মাইনাস 32 ইকুয়ালস টু 0 এক্স অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুতে y ইকুয়ালস টু কত বলতো 0, ঠিক আছে? এখন এখানে জাস্ট বসাই দাও 4x মাইনাস 0 মাইনাস 32 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু কত হবে বলতো, এই যে 32 মানে প্লাস -32 পেশে গেলে +32, 4 এখানে গুণ আছে, এখানে গেলে ভাগ, কাটাকাটি করলে কত হয় 4 × 8 = 32। তাহলে x এর মান 8 চলে আসছে, অতএব f বিন্দুটা কি হবে বলতো, f বিন্দুটা হবে x এর ভ্যালু 8, y এর মান কত 0, x এর মান 8, y এর মান 0। এই যে দেখো আমরা কিন্তু e বিন্দুটাও পেয়ে গেলাম। ওই যে দেখো e বিন্দুটা, f বিন্দুটা মনে দেখো 8,0, আর e বিন্দুটা তাহলে কি হবে, ওই যে দেখো 25, হ্যাঁ 25/7,0। তাহলে দুইটা বিন্দু যেহেতু আমি পেয়ে গেছি, এখন আমাকে আর কে আটকায়, তোমার হচ্ছে ক্ষেত্রফল বের করতে। ক্ষেত্রফল তারা যদি বের করতে হয়, এটা এখানে চলে আসে, হ্যাঁ 8,0 মনে রেখো, 8,0 ছিল কিন্তু, হ্যাঁ 8,0, এই বিন্দু ছিল 8,0। তাহলে এ বিন্দু হচ্ছে 5,10, বি বিন্দু হচ্ছে আমার বি না, এটা হচ্ছে ডি বিন্দু হবে কি বলতো 11,12, এরপরে তোমার হচ্ছে ই যে নতুন বিন্দুটা 25/7,0, তারপরে এফ বিন্দু কি হবে বলতো 8,0, একটু আগে পাইছিলাম 8,0। ওকে, এখন যে ব্যাপারটা লক্ষণীয় সেটা হচ্ছে কি করতে হবে, এখন জাস্ট কিচ্ছু না, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব। ওই যে এ ডি ই এফ এর ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল কত হবে, হাফ হবে। তারপরে দেখো ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরালে, প্রথমে কি এ ই এফ ডি আসে, তাই তো, এ ই এফ ডি, তাই তো। দেখো যে ঘড়ির কাঁটা বিপরীত মানে এইভাবে গেলে দেখো এ ই এফ ডি আসে, ঠিক আছে। তাহলে এ বিন্দু আগে যাবে, তারপরে
ই বিন্দু, তারপরে কি যাবে বলো তো, এফ বিন্দু, তারপরে 11,12, তারপর যেই বিন্দু থেকে শুরু করছি ওই বিন্দুটাই আবার যাবে, যেই বিন্দু থেকে শুরু করছি ওই বিন্দুটাই আবার। ওকে, হ্যাঁ দেখো আমরা যদি আমাদের সেই সফলতা এবং ব্যর্থতার গল্প যদি শুরু করে দেই, তাহলে আমাদের সফলতাটা আসবে ব্যর্থতা থেকে। তাহলে দেখো প্রথমে আমাদের যে ডাউনফল, ওকে, তো ডাউনফলের গ্রাফ কি নিচের দিকে যায় না? তাহলে এভাবে যদি আমরা গুণ করে দিই, দেখো প্রথমে এটা, তারপরে এটার সাথে 0 গুণ করলে 0, তারপরে কি 8 × 96, এখানে হবে তোমার কত, 110, 110ই তো, হ্যাঁ 110, ঠিক আছে। এটা গেল, এরপরে মাইনাস, মাইনাস দিয়ে কি বলতো আবার আমাদের সফলতার গল্প শুরু করে দিব। 10 ইন্টু, তাহলে এটা কত হবে, 250/7, ওকে। এরপরে হচ্ছে এদিকে যদি গুণ করি তাহলে কত বলো তো, 0, এই যে দেখো এটাও 0, এই যে দেখো 5 5 × 60, ওকে, দ্যাটস ইট। এর পরবর্তী যে ছোট্ট ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশনটা তোমরা একটু কষ্ট করে নিজ দায়িত্বে করে ফেলবে, হ্যাঁ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা না হলে। আর আমি এতটুকু জানি আর এতটুকু বিশ্বাস আমার যে তোমরা অবশ্যই এই ছোট্ট একটা ক্যালকুলেশন তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। তো আজকের মতন এখানেই সমাপ্তি জানাচ্ছি, আর হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।